আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যার্থী এগোন, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের অনলাইন ক্লাসগুলো আপনারা এনজয় করছেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে আজকে আমাদের এভাবে ক্লাস নেওয়া। তো আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম অনলাইন ভিডিও ক্লাস, কোর্স কোড 23-19-03। কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, লেকচার নম্বর 8। লেকচারের শিরোনাম কূটনীতি। ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেইল salam.ju@gmail.com। আজকের শিরোনাম কূটনীতি। আজকে পাঠ থেকে আপনারা কি জানতে পারবেন সে সম্পর্কে একটু বলছি। কূটনীতি সম্পর্কে বলতে পারবেন, কূটনীতিকদের কার্যাবলী বর্ণনা করতে পারবেন, বিভিন্ন ধরনের কূটনীতি ব্যাখ্যা করতে পারবেন। প্রথমে আমরা আসি কূটনীতি, যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা বা আজকের যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থায় কূটনীতি আন্তর্জাতিক রাজনীতির অপরিহার্য অংশ। কূটনীতি ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে নিজের রাষ্ট্রের অবস্থান ধরে রাখা যায় না এবং নিজের রাষ্ট্রের অবস্থান শক্তিশালী করা যায় না। কূটনীতি ইংরেজি প্রতিশব্দ ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডিপ্লোমা থেকে। ডিপ্লোমার আবিধানিক অর্থ বিশ্ববিদ্যালয়ের সনদপত্র। কোন ব্যক্তি। তো কূটনীতি বলতে এর আবিধানিক অর্থ হলো চতুর এবং কৌশল। রাষ্ট্রবিজ্ঞানে ডেমোক্রেসি, বহিঃসম্পর্ক বিষয়ে আদি আলোচনা করে থাকে। কূটনীতি কি? কূটনীতি হলো এমন একটি প্রক্রিয়া বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন সাধন হয়। এটি পররাষ্ট্রনীতি প্রণয়ন ও প্রয়োগের সাথে জড়িত। আমরা আলোচনা করছি যে কূটনীতি আর পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার হলো কূটনীতি। কূটনীতির মাধ্যমে রাষ্ট্র তার পররাষ্ট্রনীতিকে বাস্তবায়ন করে থাকে। পররাষ্ট্রনীতি রাষ্ট্রের আভ্যন্তরীণ নীতি এবং বাহ্যিক নীতি থাকে। বাহ্যিক নীতিকে বলা হয় পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির মাধ্যমে একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে বিশ্বের অপর রাষ্ট্রের সঙ্গে নিজ দেশের সম্পর্ক তৈরি করে। আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে বিশ্বের কোনো রাষ্ট্রই এককভাবে চলতে পারে না। ছোট বড়, ক্ষমতাশালী বা ক্ষমতাহীন কোনো রাষ্ট্রই এককভাবে অবস্থান করতে পারে না এবং চলতেও পারে না। তাকে নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে প্রত্যেকটা রাষ্ট্রকে অপর রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলতে হয়।
এই যে সহযোগিতা, এই সম্পর্ক তৈরি এবং আন্তর্জাতিক অবস্থানে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা, এইগুলোই হলো কূটনীতিকের কাজ। কূটনীতির মাধ্যমে একটি রাষ্ট্র তার পররাষ্ট্র নীতিকে কার্যকর করে থাকে, আর কার্যকর পররাষ্ট্র নীতির মাধ্যমে একটি রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থানকে সুস্পষ্ট করে। বৈশ্বিক বাস্তবতার কারণে পররাষ্ট্রনীতি যেমন প্রয়োজন, ঠিক তার পররাষ্ট্রনীতিকে প্রয়োগ বাস্তবে রূপদানের জন্য প্রয়োজন কূটনীতি। আমরা বিভিন্ন ধরনের কূটনীতি সম্পর্কে আলোচনা করব। তো এইখানে আমরা একটা মানচিত্র দেখছি, পৃথিবীর যে মানচিত্রটা আমরা এখানে দেখছি, দেখেন এইটা আমাদের যে পৃথিবী, টোটালটাই আমরা সবুজ দেখছি। এই সবুজ অংশগুলো এইগুলো হচ্ছে যে আমরা যে ভিয়েনা কনভেনশন বলি, বলে রাখা ভিয়েনা কনভেনশনের এই সময় সব সদস্য সবুজ অংশের দেশগুলো ভিয়েনা কনভেনশনের সদস্য। 2018 সাল পর্যন্ত 192টি রাষ্ট্র এই ভিয়েনা কনভেনশনের সদস্য পদ লাভ করছে। আর এই যে লাল চিহ্নিত লাল অংশ, এখানে এখানে এইখান দিয়ে কিছু লাল দেখা যাচ্ছে, এই অংশ রাষ্ট্রগুলো এখনো ভিয়েনা কনভেনশনের সদস্য পদ লাভ করেনি। আর এটা যে আমরা দেখছি, এগুলো তো মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর, এখান দিয়ে প্রশান্ত মহাসাগর, এটা তো এইগুলো, এটা ভারত মহাসাগর। তো এই রাষ্ট্রগুলোর অবস্থান আমরা দেখলাম। এবং কোন রাষ্ট্র, দেখেন এখানে আফ্রিকার কিছু রাষ্ট্র আছে, আর এইখানে এশিয়ার কিছু, এখানে মনে করেন যে ওশেনিয়ার রাষ্ট্রগুলো। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্রগুলো, আর মাঝখানে এখানে আফ্রিকার রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো ভিয়েনা কনভেনশনের সদস্য পদ লাভ করে। বর্তমানে যে কূটনৈতিক ব্যবস্থা, পৃথিবীব্যাপী যে কূটনৈতিক ব্যবস্থা, এই কূটনৈতিক ব্যবস্থা কিন্তু ভিয়েনা কনভেনশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। 1961 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনে যে নীতিমালা গ্রহণ করা হয়, সেই নীতিমালা হলো ভিয়েনা কনভেনশন। এই ভিয়েনা কনভেনশনের আলোকে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির যে কূটনৈতিক পরিধি, সেটা ভিয়েনা কনভেনশনের আলোকেই পরিচালিত হয়। তো আন্তর্জাতিক রাজনীতিতে যেমন পররাষ্ট্রনীতি, কূটনীতির প্রয়োজন, ঠিক তেমনি আন্তর্জাতিক রাজনীতিতে ভিয়েনা কনভেনশনের গুরুত্ব অপরিসীম। ভিয়েনা কনভেনশনের মাধ্যমে সঠিকভাবে প্রত্যেকটা রাষ্ট্র তাদের সমমর্যাদার ভিত্তিতে বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থানকে ধরে রাখার চেষ্টা করছে, এবং এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে যে সম্পর্ক চলছে, সেটা ভিয়েনা কনভেনশনের ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। এটাই হলো ভিয়েনা কনভেনশন। আমরা দেখি যে আমাদের কূটনৈতিক অবস্থাগুলো, বিভিন্ন ধরনের যে কূটনীতি আছে, সেই কূটনীতিগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমে হলো গোপন কূটনীতি, সিক্রেট ডিপ্লোমেসি, প্রকাশ্য কূটনীতি, ওপেন ডিপ্লোমেসি, ব্যক্তিগত কূটনীতি, পার্সোনাল ডিপ্লোমেসি, সর্বাত্মক কূটনীতি, টোটালিটারিয়ান ডিপ্লোমেসি, সম্মেলনের মাধ্যমে পরিচালিত কূটনীতি, ডিপ্লোমেসি বাই কনফারেন্স, অর্থনৈতিক কূটনীতি, ইকোনমিক ডিপ্লোমেসি, এবং জলবায়ু কূটনীতি, ক্লাইমেট ডিপ্লোমেসি। এই কূটনীতির বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আসছি গোপন কূটনীতি। গোপন কূটনীতি যে কূটনৈতিক ব্যবস্থায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার বিষয় ও ফলাফল গোপন রাখা হয়, তাকে গোপন কূটনীতি বলে। গোপন কূটনীতি বিভিন্ন রাষ্ট্রের যে ব্যাপারগুলো আছে, সেগুলো জনসমক্ষে আসে না। জনসমক্ষে না আসার কারণে এদেরকে বলা হচ্ছে গোপন কূটনীতি। গোপন কূটনীতি মাধ্যমে
একটা রাষ্ট্র আর রাষ্ট্রের সাথে কি ধরনের সম্পর্ক তৈরি করছে বা বিভিন্ন ধরনের লেনদেন থাকতে পারে, সেই লেনদেন গুলো গোপনীয় থাকে এবং নিঃস্বার্থ। বলা হচ্ছে যে আসলে কোন রাষ্ট্রই নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করে না। গোপন কূটনীতির মাধ্যমে জনগণের অংশগ্রহণ থাকে না। অনেক সময় দেখা যায় যে রাষ্ট্র পরিচালনায় জনগণের ভূমিকা আছে, বাট সরাসরি ওইভাবে জনগণের ভূমিকা থাকে না। রাষ্ট্রপ্রধান বা যারা রাষ্ট্রনায়ক আছেন তারাই রাষ্ট্রকে পরিচালিত করে। এই গোপন কূটনীতির ক্ষেত্রে এইগুলো লক্ষ্য করা যায় যে রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন রকমের সম্মেলন চুক্তিতে আসে। এইগুলো জনসমক্ষে আসে না, যার জন্য বলা হচ্ছে যে গোপন কূটনীতি। তো গোপন কূটনীতি যে আমরা যারা পৃথিবীতে যে মানে একনায়কতন্ত্র লোক হিসেবে যাদের পরিচিত ছিল, মুসলিনি, তারপরে হিটলার, এরা কিন্তু গোপন কূটনীতি চালিয়েছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের যে ছিল গোপন কূটনীতির মাধ্যমে তারা কিভাবে যুদ্ধ করবে, এটা পৃথিবীর মানুষ বা দেশের মানুষ, অন্য নিজ দেশের মানুষও সেই সম্পর্কে জানতে পারে। প্রকাশ্য কূটনীতি, প্রকাশ্য কূটনীতি বা ওপেন ডিপ্লোমেসিকে ডেমোক্রেটিক ডিপ্লোমেসিও বলা হয়, গণতান্ত্রিক কূটনীতি। যে কূটনৈতিক ব্যবস্থা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার বিষয় ও ফলাফল জনগণের জন্য উন্মুক্ত রাখা হয় তাকে প্রকাশ্য কূটনীতি বলে। এখানে কি যে কূটনৈতিক চ্যানেলে বা সরকার প্রধানরা কোনো কিছু নিয়ে যে আলোচনা হচ্ছে সেই গুলো সম্পর্কে জনগণকে অবহিত করে যে এখন সরকার প্রধানরা কি নিয়ে আলোচনা করছে। এখানে আমরা একটা চিত্র দেখছি যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তারপরে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত এবং ইসরায়েলি নেতা, তো এই তিনজন মধ্যস্থতাকারী হচ্ছে বিল ক্লিনটন। এখানে কি হচ্ছে, যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলোকে কিন্তু জনগণকে জানানো হচ্ছে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে কোন ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে, সেইগুলো ওপেন রাখা হচ্ছে এবং সরাসরি জনগণকে জানানো হচ্ছে। এই ধরনের কূটনীতিকে বলা হচ্ছে গণতান্ত্রিক কূটনীতি বা উন্মুক্ত কূটনীতি। যখনই কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়কের সঙ্গে নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বা কোনো চুক্তির ব্যাপারে আলাপ আলোচনা করছে, সেগুলো সঙ্গে সঙ্গে নিজ দেশের এবং অপর দেশের জনগণকে অবহিত করা হয়। এই জন্যকে এটাকে বলা হয় প্রকাশ্য কূটনীতি বা গণতান্ত্রিক কূটনীতি। ব্যক্তিগত কূটনীতি, আমরা এখানে দেখছি যে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো এখানে ব্যক্তিগত কূটনীতি আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা পররাষ্ট্রমন্ত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণকে ব্যক্তিগত কূটনীতি বলে। রাষ্ট্রের প্রধান কূটনৈতিক চ্যানেলে বা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান সর্বোচ্চ ব্যক্তি। এক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান অপর দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের যে আলাপ আলোচনা হচ্ছে সেগুলো বিভিন্ন সম্মেলনে হয়, বিভিন্ন সময় চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে হয়, সেগুলোকে বলা হচ্ছে ব্যক্তিগত কূটনীতি। এইখানে একটা জিনিস যে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন বা প্রধান কূটনৈতিক কর্মকর্তা হলো পররাষ্ট্রমন্ত্রী, এবং উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যে আলাপ ব্যক্তিগতভাবে মিলিত হচ্ছে, নিজেরা মিলিত হচ্ছে কোথাও সম্মেলনে বা নিজেরা কোথাও কোনো চুক্তির জন্য মিলিত হচ্ছে, তখন যে চুক্তি হয় বা যে কূটনৈতিক আলোচনা হয় দুই দেশের মধ্যে,
যে আলাপ আলোচনা হচ্ছে সেইগুলোকে বলা হয় ব্যক্তিগত কূটনীতি। এইখানে ব্যাপারগুলো খেয়াল করবেন যে সরকার প্রধান, একটি দেশের সরকার প্রধান অপর একটি দেশের সরকার প্রধানের সাথে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা, নিজেরা নিজে বসে কি কোন কোন বিষয়গুলো যুক্ত করলে নিজের দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে অপর দেশের সঙ্গে নিজ দেশের সম্পর্ক বজায় রাখা যায়, সেই জিনিসগুলো প্রাধান্য পায়। তো এই জন্য এই ব্যক্তিগত কূটনীতি আধুনিক বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবং আমরা যদি এখন যে বিশ্ব ব্যবস্থা আছে এই বিশ্ব ব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে ব্যক্তিগত কূটনীতি এখন বেশ জনপ্রিয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধানরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিলিত হচ্ছে এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আলোচনা করছে। ব্যক্তিগত কূটনীতির মাধ্যমে একটি রাষ্ট্র তার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে তার দেশের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে বা আদায় করে। এই ধরনের কূটনীতির মাধ্যমে একটি দেশ খুব তাড়াতাড়ি লাভবান হতে পারে, কারণ এইখানে যারা অংশগ্রহণ করে তারাই সরকারের প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনরত থাকে, যার কারণে তাদের বৈঠকে যে ধরনের চুক্তির কথা হয় বা যে ধরনের আলাপ আলোচনা হয় তা তাড়াতাড়ি বাস্তবায়িত হয় এবং পারস্পরিক যে সম্পর্কের উন্নয়ন হওয়ার কারণে নিজেদের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যক্তিগত কূটনীতির প্রভাব পড়ে। সর্বাত্মক কূটনীতি, সর্বাত্মকবাদী রাষ্ট্রগুলো নিজেদের সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের জন্য কূটনৈতিক প্রতিনিধিদের ভূখণ্ড দখলের প্রতিনিধি হিসেবে প্রেরণপূর্বক যে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন তাকে সর্বাত্মক কূটনীতি বলে। এখানে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের প্রতিনিধির মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে অন্য কোনো দেশে যে অন্য কোনো দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সেটাকে বলা হচ্ছে সর্বাত্মকবাদী কূটনীতি। এইখানে শক্তির প্রয়োগ, যে কোনো কিছুর বিনিময় ওই রাষ্ট্র তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি আদায় করার জন্য তার প্রতিনিধির মাধ্যমে অন্য রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করে। এই ধরনের কূটনীতির কারণে সাম্রাজ্যবাদের বিস্তার হয় এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সর্বাত্মকবাদী কূটনীতির যে অবস্থা সেটা আস্তে আস্তে অজনপ্রিয়তা লাভ করে। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে এই সর্বাত্মকবাদী কূটনীতির অবস্থা পৃথিবীতে ছিল এবং তখন সর্বাত্মকবাদী কূটনীতি পরিচালনা করত এরকম সাম্রাজ্যবাদী রাষ্ট্রসমূহ তাদের প্রতিনিধিকে পররাজ্যে পাঠিয়ে সেই রাজ্য কাছ থেকে জোরপূর্বক বা যে কোনো প্রকারে হোক তার স্বার্থ হাসিল করাই ছিল সর্বাত্মকবাদী কূটনীতির কাজ। এখানে আমরা দেখছি একটা সম্মেলন, ইউনাইটেড নেশন সম্মেলনের মাধ্যমে পরিচালিত করতে। আমরা যদি খেয়াল করে দেখবো যে প্রত্যেক বছর অক্টোবর মাসে যে জাতীয় সংঘের যে সম্মেলন হয় সেখানে বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা যোগদান করে। এখানে জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা, তো সেইখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণ যাচ্ছে, সরকার প্রধানগণ যাচ্ছে এবং এইখানে দেখবেন যে সবার জন্য, সব দেশের জন্য একই ধরনের কোনো কিছু গ্রহণ করা হচ্ছে এবং খেয়াল করে দেখবেন যে সাইড এই সম্মেলনের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রপ্রধান মিলিত হচ্ছে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে কূটনৈতিক তৎপরতা চালায়।
কূটনৈতিক কর্মকাণ্ড দূতাবাসের মাধ্যমে ঘটে থাকে, কিন্তু কখনো কখনো দূতাবাসকে এড়িয়ে সম্মেলনের মাধ্যমে কূটনীতি পরিচালিত হয়, তখন তাকে সম্মেলনের মাধ্যমে পরিচালিত কূটনীতি বলে। কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার প্রধান জায়গা হলো বিভিন্ন দেশের দূতাবাস। এই দূতাবাসের মাধ্যমে দূতাবাসের যে প্রতিনিধি বা কূটনীতিক প্রতিনিধি প্রেরণ করা হয়, সেই কূটনৈতিক প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রগুলো তাদের কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং তার যে পররাষ্ট্রনীতি তার বাস্তবায়ন করে। কিন্তু এই কূটনৈতিক প্রতিনিধির বাইরে রাষ্ট্রপ্রধানগণ বিভিন্নভাবে বা বিভিন্ন সময় পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীরা বিভিন্ন সম্মেলনের মাধ্যমে যে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, সেটাকেই বলা হচ্ছে সম্মেলনের মাধ্যমে পরিচালিত কূটনীতি। আমরা অনেক সময় দেখতে পাই যে দারিদ্র বিমোচন নিয়ে বিভিন্ন রাষ্ট্র অর্থমন্ত্রীগণ একত্র সম্মেলন করছে, বা পরিবেশ নিয়ে বা বাণিজ্য নিয়ে, এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে যে আলাপ আলোচনা গুলো হয় বা সম্মেলন হয়, সেটাকেই বলা হয় সম্মেলনের মাধ্যমে পরিচালিত কূটনীতি। জলবায়ু কূটনীতি, আমরা এখানে দেখছি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, রিও ডি জেনেরো 3 থেকে 14 জুন 1992 সালে যে রিও ডি জেনেরোতে সম্মেলনটা হয়েছিল, পরিবেশ বিষয়ক সম্মেলন। সেই সম্মেলনের একটা ছবি, যে আমরা বললাম না যে সম্মেলনের মাধ্যমে পরিচালিত কূটনীতি। এই যে এখানে আমরা বলছি জলবায়ু কূটনীতি, বর্তমান বিশ্বে পরিবেশ বা জলবায়ু অন্যতম একটা ইস্যু। জলবায়ুকে কেন্দ্র করে বা পরিবেশকে কেন্দ্র করে নতুন ভাবে যে কূটনীতির জন্ম হয়েছে, সেখানে সেটাকে বলা হচ্ছে জলবায়ু কূটনীতি। এটা হচ্ছে কূটনীতির সাম্প্রতিক ট্রেন্ড, কূটনীতির যে সাম্প্রতিক ট্রেন্ড, সেটাই হলো জলবায়ু কূটনীতি। এরা জলবায়ু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক মহলের মতৈক্যে পৌঁছানোর গতিকে গতিশীল করার বৈদেশিক নীতি কঠোর করা হয়। এই নীতি বা প্রক্রিয়াকে জলবায়ু কূটনীতি বলে। আমরা বিশ্ব রাজনীতির দিকে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাই যে এখন জলবায়ু বা পরিবেশ নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় কোনো না কোনো সময় একটা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং জলবায়ু রক্ষা করার জন্য উন্নত দেশগুলো যে পরিমাণে শিল্প উৎপাদন করছে, তারা যে কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস ইফেক্টের কারণে দরিদ্র রাষ্ট্র এবং তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলো যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই ক্ষতি থেকে মুক্ত রাখার জন্য তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হলো জলবায়ু কূটনীতি। যে সমস্ত দরিদ্র দেশ আছে বা তৃতীয় বিশ্ব দেশ আছে, যারা কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করছে বা শিল্প বর্জ্য উৎপাদন করছে, তারা পরিবেশে কম দূষণ করছে, কিন্তু যারা বৃহৎ শক্তি আছে সেই সমস্ত রাষ্ট্র কিন্তু বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস ইফেক্টের কারণে পরিবেশকে বেশি পরিমাণে দূষিত করছে। তো একটি রাষ্ট্র কম দূষণ করে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে, আরেকটি রাষ্ট্র বেশি দূষণ করেও সেই পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই ক্ষতির সমতা বা ক্ষতি থেকে মুক্ত করার জন্য উন্নত রাষ্ট্রগুলোকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছে বা পরিবেশ রক্ষার জন্য যে সাহায্য সহযোগিতা করছে, সেটাই হলো জলবায়ু কূটনীতি। জলবায়ু কূটনীতির মাধ্যমে একটি দেশ তার পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং উন্নত রাষ্ট্রগুলোর দ্বারা তার দেশের কি ক্ষতি হচ্ছে সেগুলো চিহ্নিত করে বিভিন্ন ফোরামে আলোচনার মাধ্যমে সেই হিসাবে তারা তাদের ন্যায্য পাওনা নিচ্ছে। এগুলো হলো জলবায়ু কূটনীতি। অর্থনৈতিক কূটনীতি,
বর্তমান বিশ্ব বাস্তবতায় অর্থনৈতিক কূটনীতি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তো অর্থনৈতিক কূটনীতিটা কি হচ্ছে? ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, ধার দেনা, সাহায্য ইত্যাদিকে কেন্দ্র করে যে কূটনীতি ব্যবস্থা পরিচালিত হয় তাকে অর্থনৈতিক কূটনীতি বলে। অর্থনৈতিক কর্মকাণ্ড ঘিরে এই ধরনের কূটনীতি পরিচালিত হয়। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী দ্বিমেরুতে বিভক্ত ছিল। এক পক্ষে ছিল সোভিয়েত রাশিয়া এবং অপর পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং পৃথিবীর বাদ বাকি রাষ্ট্রগুলো এই দুই রাষ্ট্রের দিকে হেলেছিল এবং কিছু রাষ্ট্র তখন জোট নিরপেক্ষ আন্দোলন করে। কিন্তু 90-এর দশকে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো আলাদা হয়ে যায়, তখন বিশ্ব এক কেন্দ্রিকতায় রূপ নেয় এবং এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় নতুন করে অর্থনৈতিক কূটনীতি জোরদার হয়ে ওঠে। এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার যে বৈশ্বিক রূপ ছিল সেই রূপের দিকে যদি আমরা খেয়াল করি তখন দেখব যে বিশ্বের সামরিক শক্তির চেয়ে অর্থনৈতিক শক্তি দ্বারা প্রভাব বিস্তার করা অন্যতম একটা হাতিয়ার হয়ে দেখা দিল। এবং অর্থনৈতিক ভাবে যে সমস্ত রাষ্ট্র শক্তিশালী তারা বিভিন্ন ভাবে অনুন্নত রাষ্ট্রগুলো আর্থিক সাহায্য, সামরিক আগে ছিল সামরিক সাহায্য, এতে পরে আসলো আর্থিক সাহায্য বা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা শুরু করলো। এইভাবে যে অনুন্নত দেশগুলোতে যে সমস্ত দেশগুলো অর্থনৈতিক ভাবে অনুন্নত সেই সমস্ত দেশে নিজের দেশে পুঁজি বিনিয়োগের মাধ্যমে সেই দেশকে নিজের পক্ষে নিয়ে আসা। তো অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেটাই হলো অর্থনৈতিক কূটনীতি। এখানে আমরা খেয়াল করে দেখবো যে বিভিন্ন এখানে আমরা দেখছি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট এখানে আছেন। যে গত বছর আমাদের দেশে চীনের প্রেসিডেন্ট আসে এবং বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতামূলক বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে কিন্তু কোনো অস্ত্রের চুক্তি ছিল না। যেমন আমরা দেখছি যে চীনের তত্ত্বাবধানে আমাদের পদ্মা নদীর উপর বঙ্গবন্ধু সেতু কাজ হচ্ছে। এখানে অর্থ আমাদের, প্রযুক্তি জ্ঞান চীনের। আবার মনে করেন যে আমরা কর্ণফুলী নদী দেখছি যে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল তৈরি হচ্ছে। বলা হচ্ছে যে এই টানেলের মাধ্যমে চিটাগাংয়ের কর্ণফুলী নদীর দুই পারের লোকজন সহজে যোগাযোগ করতে পারবে। সেইখানে একটা বড় ধরনের সাহায্য সহযোগিতা করছে চীন। চীনে আমাদের বুড়িগঙ্গা নদীর উপর অনেকগুলো ব্রিজ তৈরি করেছে। এভাবে চীনের অনেক বিনিয়োগ আমাদের দেশে আছে। এই যে বিনিয়োগ, এইভাবে বিনিয়োগের মাধ্যমে বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কোন রাষ্ট্রকে নিজের পক্ষে নিয়ে আসাই হলো অর্থনৈতিক কূটনীতির অন্যতম কাজ। বর্তমান যে বিশ্ব রাজনীতি বা বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার দিকে আমরা তাকালে দেখব যে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব অনেক বেশি বর্তমান বিশ্ব ব্যবস্থায়। অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব, স্নায়ুযুদ্ধের অবসান, আমরা যে কথাগুলো বলছি যে স্নায়ুযুদ্ধের অবসান 90-এর দশকের শুরুতে স্নায়ুযুদ্ধ অবসানের পরে অর্থনৈতিক কূটনীতি গুরুত্ব পায় এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী বিভিন্ন রাষ্ট্র উন্নত রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে সাহায্য সহায়তার জন্য এগিয়ে আসে এবং নতুন এক ধরনের বিশ্ব ব্যবস্থা কি তৈরি হলো। আগের অবস্থা ছিল অস্ত্র নিয়ে এক দেশ আরেক দেশকে সাহায্য করতো, এখন অর্থ নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে এক দেশ আরেক দেশকে সাহায্য করছে। বিশ্ব রাজনীতির নতুন ধারা, যে আগে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, অস্ত্র দিয়ে বিভিন্ন সামরিক জোট করা হতো, আর এখন বিশ্ব অর্থনীতি দিয়ে নতুন ধারার বিশ্ব ব্যবস্থা চলে আসছে, যে এখন আর অস্ত্র নয়, আর্থিক ভাবে প্রযুক্তিগত ভাবে এক দেশ আরেক দেশকে সাহায্য করছে।
বিভিন্ন অর্থনৈতিক জোটের আত্মপ্রকাশ, বিশ্ব ব্যবস্থার বাস্তবতার কারণে ডাব্লিউটি, তারপরে আসিয়ান, অ্যাপেক, এরকম বিভিন্ন অর্থনৈতিক জোট গড়ে উঠছে বিভিন্ন অঞ্চলে। এই জোটগুলোর মাধ্যমে তারা মুক্ত বাণিজ্য প্রক্রিয়া করছে, আবার বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের মাধ্যমে নিজেদের মধ্যে স্বল্প শুল্কে এক দেশ থেকে আরেক দেশে রপ্তানি হচ্ছে। এতে করে ওই অঞ্চলে কতগুলো রাষ্ট্র, যেগুলো রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো লাভবান হচ্ছে। তো অর্থনৈতিক জোটের মাধ্যমে এই কার্যক্রম করেছে। বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, নতুন বিশ্ব ব্যবস্থায় যে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার উত্থান দেখা যায়, যে আঞ্চলিক শক্তিগুলো নিজ অঞ্চলে তাদের প্রভাব সৃষ্টি করছে এবং সেই প্রভাবের মাধ্যমে অন্যান্য রাষ্ট্রকে তার দ্বীপে নিয়ে আসছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার, নতুন বিশ্ব ব্যবস্থা বা নতুন কূটনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক কূটনৈতিক ব্যবস্থার যে সাম্প্রতিক ট্রেন্ড, সেই ট্রেন্ডের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক হারে প্রসার ঘটেছে। যে এখন উন্নত অর্থনৈতিক দেশগুলো উন্নত অর্থনৈতিক দেশে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে এবং বিনিয়োগের যে মাধ্যমে দরিদ্র রাষ্ট্র তার অর্থনৈতিক যে অবকাঠামো ছিল সেইখান থেকে উদ্ধার পাচ্ছে, তার অর্থনীতিকে উন্নত করছে, প্রচুর পরিমাণে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্তার লাভ করছে। বিদেশি বিনিয়োগ, অর্থনৈতিক কূটনীতির কারণে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ হচ্ছে। আমরা যদি দেখি যে আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশগুলোতে, উন্নত বিশ্ব দেশগুলো প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। এইখানে আমাদের দেশের দিকে তাকান, এখানে আমাদের দেশে সস্তা শ্রমের কারণে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে এবং বিদেশি বিনিয়োগের তাদের উৎপাদিত পণ্য আমাদের দেশে বিক্রি করছে এবং তার দেশে বিক্রি করছে। অবাধ পণ্য প্রবাহ, অর্থনৈতিক কূটনীতির কারণে বিভিন্ন অর্থনৈতিক জোট, আঞ্চলিক যে জোট গঠন হচ্ছে, সেই জোটগুলোর মধ্যে অবাধ পণ্য প্রবাহ, নিজেদের উৎপাদিত পণ্য শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কারণে দরিদ্র দেশ বা অনুন্নত দেশ তাদের লাভবান হচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়ন, বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে। তথ্য প্রযুক্তির প্রসারের কারণে পৃথিবীর এক বিন্দু থেকে আরেক বিন্দু দ্রুত কমে এসেছে। এখন মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারছে। এইগুলোই ছিল অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বর্তমান বিশ্বের যে পরিবর্তন সাধিত হচ্ছে, সেইখানে যে দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন বেশি ঘটছে। আমরা এবার আলোচনা করব কূটনীতিবিদদের কার্যাবলী। কূটনীতিবিদদের কাছে প্রতিটি কার্যাবলী, একজন কূটনীতিক প্রতিনিধি একটি দেশের প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে। প্রতীকী প্রধান হিসাবে একজন কূটনীতিককে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে হয়। প্রতিনিধিত্ব করা, একজন কূটনীতিক নিজ দেশের প্রতিনিধিত্ব করে থাকে। নিজ দেশের প্রতিনিধি হিসাবে ওই দেশে নিজ দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে নিজ দেশের পক্ষে তাকে কাজ করতে হয়। আমরা যে বললাম যে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার হলো কূটনীতি। আর পররাষ্ট্রনীতি হলো
একটি দেশের বাহ্যিক নীতি, যে বাহ্যিক নীতির দ্বারা সেই দেশ নিজের অবস্থান বহির্বিশ্বের কাছে তুলে ধরে। আর এইটা বাস্তবায়নের দায়িত্ব থাকে কূটনীতিকদের হাতে। কূটনীতিকরা নিজ দেশের প্রতিনিধি হিসাবে বৈশ্বিক সম্মেলনে বা বৈশ্বিক ব্যবস্থায় নিজের দেশকে তুলে ধরে, প্রতিবেদন দেয়। কূটনীতিকদের বলা হয় একটি দেশের মস্তিষ্ক এবং কর্ণ। তারা দেখছে এবং শুনছে ওই দেশে কি ঘটছে এবং কি আলোচনা হচ্ছে, সেই সমস্ত খবরাখবর সংগ্রহ করে নিজ দেশে প্রেরণ করে। আমার দেশে কি ধরনের কাজ করতে হবে, তখন দেশ থেকে সেই উদ্দেশ্য, সেই মোতাবেক তাদেরকে তথ্য প্রেরণ করা হয়। কূটনৈতিক প্রতিবেদনের মাধ্যমে একটা দেশের সম্পর্কে জানা যায়। আলাপ আলোচনা, কূটনীতিকদের অন্যতম প্রধান কাজ হলো আলাপ আলোচনা করা। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ভাবে আলাপ আলোচনা চালিয়ে যায়। সবাই বলছে শান্তিপূর্ণ সহযোগিতার জন্য আলাপ আলোচনা প্রয়োজন। যে কোনো সমস্যা তৈরি হলে সেই সমস্যার শান্তিপূর্ণ উপায়ের সমাধানের জন্য আলাপ আলোচনা চালিয়ে যাওয়া। কূটনৈতিক প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ওই দেশের বিভিন্ন ফোরামের বা সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে নিজের দেশের স্বার্থ উদ্ধার করে, স্বার্থ সংরক্ষণ। কূটনীতিকরা নিজ দেশের প্রতিনিধিত্ব করে এবং ওই দেশে সর্বোচ্চ প্রতিনিধি হলো একজন কূটনীতিক। নিজ দেশের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেই দিকে খেয়াল রাখা কূটনীতিকের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। কূটনীতিক তার দ্বারা বা ওই দেশে তার দেশের স্বার্থের অবনতি ঘটে বা স্বার্থ নষ্ট হয় এরকম কোনো কিছু দেখলে তিনি ত্বরিত পদক্ষেপ নেন সেই দেশের স্বার্থ সংরক্ষণের জন্য। সংযোগ স্থাপন, কানেক্টিভিটি থাকতে হবে। একটা রাষ্ট্রের সঙ্গে যদি আরেকটি রাষ্ট্রের কানেক্টিভিটি না থাকে তাহলে ওই রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কোনরূপ সম্পর্ক স্থাপিত হয় না। সংযোগ স্থাপনের কাজ কূটনীতিকের। কূটনীতির মাধ্যমে এক দেশের সাথে আরেক দেশের সংযোগ স্থাপিত হয় এবং এই দেশের তথ্য উপাত্ত বিভিন্ন কিছু অন্য দেশে যাচ্ছে এবং তার ভিত্তিতে দুইটি দেশ নিজেদের সম্পর্ককে আরো গভীর করছে। কূটনীতিকরা সংযোগ স্থাপনের মাধ্যমে এই কাজটি করে থাকে। বাণিজ্য সংক্রান্ত কাজ, আধুনিক বিশ্ব ব্যবস্থায় বা আধুনিক বিশ্ব রাজনীতিতে বলেন, আধুনিক কূটনীতিকদের কাজ বলেন, অন্যতম দায়িত্ব হলো বাণিজ্য সংক্রান্ত কাজ। অবাধ বাণিজ্যের মাধ্যমে, বিস্তৃত বাণিজ্যের মাধ্যমে একটি দেশ তার দেশের উৎপাদিত পণ্য অন্য দেশে রপ্তানি করছে। কূটনীতিকদের কাজ নিজ দেশের পণ্যের বাজার সৃষ্টি করা। যে দেশে কূটনীতিক কাজ করবেন সেই দেশে নিজ দেশের প্রতিনিধি হিসাবে ওই দেশে নিজ দেশের বাজার তৈরি করা এবং নিজ দেশে উৎপাদিত পণ্য কিভাবে সহজে রপ্তানি করা যায় সেই ব্যবস্থা দায়িত্ব হচ্ছে কূটনীতি। আধুনিক
কূটনীতিকরা বাণিজ্য সংক্রান্ত ব্যাপক কাজ করে থাকে। এখন বলা হচ্ছে যে বিশ্ব রাজনীতির যে পরিবর্তন, সামরিক শক্তির পরিবর্তে অর্থনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তিকে চাঙ্গা করার অন্যতম উপায় হলো বাণিজ্য। তাই বর্তমানে কূটনীতিকরা বাণিজ্য সংক্রান্ত ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সাংস্কৃতিক কাজ, একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার সবকিছু নিয়ে একটি দেশ। কোন দেশ তার ইতিহাস ঐতিহ্যকে বিসর্জন দিতে পারে, তার সংস্কৃতিকে বিসর্জন দিতে পারে। প্রত্যেকটা দেশ তার নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে, লালন করে এবং পালন করে। কূটনীতিক একটি দেশের সর্বোচ্চ প্রতিনিধি, তার দায়িত্ব প্রেরিত দেশে নিজের দেশের সংস্কৃতিকে তুলে ধরা। কূটনীতিকের সুযোগ সুবিধা, বিশেষ মর্যাদাপূর্ণ সুযোগ সুবিধা মিশনের প্রধানের বাড়িতে গাড়িতে এবং মিশনের নিজ দেশে পতাকা উত্তোলন থাকে অলঙ্ঘনীয় সুযোগ সুবিধা। মিশন প্রধানের অনুমতিতে ব্যতীত মিশন এলাকায় গ্রাহক রাষ্ট্রের কোনো প্রতিনিধি প্রবেশ করতে পারবে না। সর্বাত্মকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দূতাবাস সংশ্লিষ্ট দেহ, সম্পত্তি বা যানবাহন কোনো প্রকার তল্লাশি প্রয়োগ করা যাবে না। কাগজপত্র, চিঠিপত্র কোনো ধরনের তল্লাশি আওতায় আসবে না। দূতাবাস সংশ্লিষ্টদের কাজে ও কথায় আড়ি পাতা যাবে না। গোপন সংবাদ গ্রহণ বা পূরণের জন্য নিজস্ব বেতন সুবিধা ভোগ করতে পারবে। সাক্ষী হিসাবে হাজিরা দেওয়া থেকে মুক্তি। দেওয়ানি বা ফৌজদারি মামলায় সাক্ষী হিসাবে উপস্থিত বা সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, তবে কেউ ইচ্ছা করলে নিজ দেশের সরকারের অনুমতি নিয়ে সাক্ষ্য দিতে পারে। একজন কূটনীতিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এখানে আমরা একটা ছবি দেখছি, এটা হচ্ছে ভিয়েনা কনভেনশন। 1961 সালে যে ভিয়েনা কনভেনশন হয়েছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, তারই একটা চিত্র, এবং একটা হলো ভিয়েনা শহরের একটি চিত্র। কর অব্যাহতি, রাজস্ব ও মিউনিসিপাল কর থেকে অব্যাহতি পাবেন। আমদানি শুল্ক এবং আনুষঙ্গিক কর থেকে অব্যাহতি পাবেন। দেওয়ানি, ফৌজদারি, প্রশাসনিক এবং ব্যক্তিগত তদন্ত থেকে কূটনীতিকরা দায় মুক্তি পাবেন। স্বাগতিক দেশ কোনো কূটনীতিক গ্রেপ্তার করতে পারে না। কূটনীতিকরা স্বাগতিক দেশের সরকারের কাছে জবাবদিহি করবে না। স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের তলব করতে পারবে। কোন কূটনীতিকের কাজ অসন্তোষ হলে তাকে অবাঞ্ছিত ব্যক্তি বা পার্সন অফ নন গ্রাটা ঘোষণা করে বহিষ্কার করা যাবে। এরূপ বহিষ্কৃত ব্যক্তি সুবিধা হারাবে এবং স্বাগতিক দেশ ত্যাগ করতে বাধ্য হবে। তো আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল salam.jail@gmail.com। দীর্ঘক্ষণ এই আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।